আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং দল হিসেবে জামায়াত ইসলামের মধ্যে যে একটা দহরম মহরম সম্পর্ক, এটা মোরালেস আমরা সবাই জানি। বর্তমান অবস্থা হলো যে এই দুটো শক্তিশালী গ্রুপের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছেন তাদের মধ্যে এবং জামাতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে গত ১৪ মাসে ৩-৪ বার করে সম্পর্কের টানাপোড়েন আমরা দেখেছি। এখন এই সম্পর্কগুলো জামাতের কৌশল নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, এটা আমরা বুঝতে পারছি না। মূল কারণটা হলো জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গত ১৪ মাসে আমাদের কাছে তাদের যে পোর্ট্রেট, তাদের যে প্রতিচ্ছবি, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চরিত্রের যে সত্তা এবং তাদের ধ্যান ধারণা সম্পর্কে যে ধারণা আমাদেরকে দিয়েছেন, তাতে করে আমাদের মতো যারা আমজনতা আমরা শুধু দেখেছি, শুনেছি, কিন্তু কিছুই বুঝিনি। না জামাতকে বুঝেছি, না ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝেছি। সে বিখ্যাত গানের মতো, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভাবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। গত ১৪ মাস ধরে জামাত এবং সরকারের মধ্যে যে লীলা খেলা, সেই লীলা খেলা আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু এই লীলা খেলার কারণে এনসিপির জীবন তছনছ হয়ে গেছে। যাদেরকে আমি আবাবিল পাখি হিসেবে আখ্যায়িত করেছিলাম, তরুণ যোদ্ধা, জুলাই যোদ্ধা, তো সেই আবাবিল পাখিদের এখন জান নিয়ে টানাটানি, হৃদয় নিয়ে টানাটানি, শরীর নিয়ে টানাটানি। দ্বিতীয়ত, দেশের বৃহত্তম দল বিএনপি, তারাও সারাদিন দোয়া ইউনূস পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো। এবং তারা জামাতের সঙ্গে কোনো অবস্থাতেই ঝুঁকিতে যেতে চাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একবার ঝুঁকি নেওয়ার চেষ্টা করলো ছাত্র সংসদ নির্বাচনে। জামাত মাশাআল্লাহ তাদেরকে এমন শিক্ষা দিল, এমন ডলা দিল, যে ডলার কারণে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের সঙ্গে যে প্রতিযোগিতা করবে, এই সাহসটি বিএনপি হারিয়ে ফেলল। ফলে আগামী নির্বাচনে জামাত যাতে কোনো ম্যাটিকুলাস ডিজাইন করতে না পারে এবং জামাত যে আসলে কি করবে, জামাতের মনের মধ্যে যে কি আছে এবং তারা যে কি করতে পারে, বর্তমান বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা এটা কল্পনাও করতে পারছে না। এর কারণ হলো এই জামাতকে তারা খুব সহজলভ্য মনে করেছিল এবং তাদের আপনজন, একান্ত আপনজন, নিজেদের লোক হিসেবে অনেক সময় তাদেরকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে এবং মনে করেছে যে বিএনপি ছাড়া আসলে জামাতের কোনো উপায় নেই। কিন্তু কার্যত জামাত সেই যে ২০০১ সন থেকে শক্তি সঞ্চয় শুরু করেছে, বিকল্প শক্তি, এবং সেই শক্তিটা হলো তারা প্রয়োজনে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে, বিএনপিকে চ্যালেঞ্জ করবে, ইফ নিডেড। পুরো রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করে যদি কোনো যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, এজন্য যেন তাদের কোনো রসদের অভাব না হয়। আমি শুধু স্বাভাবিকভাবে বললাম, আপনারা ব্যাখ্যা করে নিয়েন, কোনো রসদের অভাব না হয়। এভাবে জামাত ২০০১ সন থেকে প্রস্তুতি নিয়ে আসছে। আর সেই প্রস্তুতির কারণে কি হলো, শেখ হাসিনার পতনের পরে সীমিত শক্তি থাকা সত্ত্বেও বিএনপি বা আওয়ামী লীগের মতো এত ওয়াইড রেঞ্জে তাদের জনসমর্থন থাকা না থাকা সত্ত্বেও তারা এখন পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর ছড়ি ঘোরাচ্ছে। তো এই কারণে আসলে জামাতকে সবাই ভয় পাচ্ছে, আর জামাতের কারণে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বিএনপি ভয় পাচ্ছে এবং আওয়ামী লীগও ভয় পাচ্ছে। তো এই কারণে কি হলো, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক দিন থেকে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য তার একটা আকাঙ্ক্ষা ছিল,
এটা আমরা এখন বুঝতে পেরেছি। কিন্তু শেখ হাসিনা যখন বারবার তাকে নিয়ে কটূক্তি করতেন, তাকে টুস করে পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য কথা বলতেন, তার বিরুদ্ধে বিষোদ্গার করতেন, তাকে সুদখোর বলতেন, তাকে ক্ষমতালোভী বলতেন, তারপরে শেষে আমেরিকার যাকে বলা হয় এজেন্ট রূপে তিনি ক্ষমতায় আসতে চান, আমরা কিন্তু বিশ্বাস করতাম না। কিন্তু এখন তিনি ক্ষমতায় বসার পর আমরা বুঝতে পারছি যে তার মতো পাকা খেলোয়াড় বাংলাদেশের দ্বিতীয়টি নেই। বেগম জিয়া কিংবা শেখ হাসিনা, তারেক জিয়া অথবা ধরুন সজীব ওয়াজেদ জয়, মানে এরা সবাই তার কাছে শিশু। তার সঙ্গে যদি সত্যিকার অর্থে কেউ খেলতে পারেন, তিনি হলেন আমিরে জামাত। ইদানিং জনাব ওয়াকারুজ্জামান, যিনি সেনাপ্রধান, তার খেলাধুলাও বেশ কৌশলী। এর কারণ হলো একটা মানুষ যত কম রাগ হয়, যত কম কথা বলে এবং প্রতিপক্ষের কথা যত বেশি শুনে এবং তাকে নিয়ে যত নেতিবাচক কথাবার্তা হয়, এগুলো যত অ্যাভয়েড করতে পারে, আপনি সেই মানুষটির সম্পর্কে বেশি সতর্ক হবেন। তো সেক্ষেত্রে আমিরে জামাত মনে করেন যে তাকে নিয়ে সেই ইল্লু বিল্লুরাও গালাগাল করেছে। আবার আমেরিকাতে গিয়ে সেই ইল্লু বিল্লুর সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন। তো এই হলো তার ধৈর্যের লেভেল। আবার জনাব ওয়াকারুজ্জামানকে যারা খুব গালাগালি করেছেন অকথ্য ভাষায়, অশ্লীল অশ্রাব্য ভাষায়, তিনি তাদেরকে সন্তান রূপে বুকে টেনে নেয়ার জন্য তিনি উদারতা দেখিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার 3-0 থিওরির মতো করে নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে, রাগ, ক্রোধ, কামকে এমন একটা শূন্য তার পর্যায়ে নিয়ে এসেছেন যে মানুষজন বলছে তিনি রাগ করছে না, মানুষজন চিৎকার করছে তাও তিনি নড়াচড়া করছে না, তিনি তার মতো করে চলে যাচ্ছেন। তো এইরকম একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে 14টি মাস চলে গেছে। চলে যাওয়ার পর এখন মূলত দুটো শক্তি আমার দৃষ্টিতে, একটা হলো সরকার, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিখ্যাত 3-0 থিওরি, সেই 3-0 থিওরি অনুযায়ী সারা দুনিয়াকে তিনি পাগল বানিয়ে ফেলেছেন যে তার যে নীতিমালা, তার যে উদ্ভাবন, সেই উদ্ভাবন যদি অনুসরণ করেন এই পৃথিবীতে দারিদ্রতা থাকবে না। এই পৃথিবীতে কোনো কার্বন নিঃসরণ হবে না, জিরো কার্বন। তো কোনো বেকার সমস্যা থাকবে না। এরকম 3টা জিরো থিওরি, ভালো কথা। এখন সমস্যা হলো যে আপনারা সবাই জানেন যে ওনার এই 3-0 থিওরি যদি পালন করতে হয় আপনাকে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে হলো গরু। এই গরু নিঃশ্বাস প্রশ্বাস এবং গরু যে বায়ু ত্যাগ করে পশ্চাৎদেশ দিয়ে, এই বায়ু ত্যাগের ফলে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয়। তো এই গরু কিভাবে আপনি যাকে বলা হয় মেরে ফেলবেন, বা গরুর সেই পশ্চাৎ দেশে আপনি কিভাবে তালা লাগাবেন? আরও অবাক ব্যাপার হলো যে পৃথিবীর প্রায় 600 কোটি মানুষ আছে, তারাও কিন্তু প্রচুর কার্বন, শুধু নয় প্রচুর কার্বন ডাই অক্সাইড তারা সেই নিঃসরণ করে, নাক দিয়ে করে, পশ্চাৎ দেশ দিয়ে করে, এবং মানুষ যত বুড়া হয় তত বেশি বেশি কার্বন তার পিছন দিক থেকে বের হতে থাকে। এখন এই জিনিসগুলো আপনি কিভাবে বন্ধ করবেন? অনাদিকাল থেকে বা প্রাচীনকাল থেকে এই মানুষের গুড়গুড়ানি পেটের মধ্যে, পুটপুটানি পেটের মধ্যে, এটা একটা ভীষণ রকম, মানে একজন সুস্থ সবল মানুষ ডেইলি অন্তত অন অ্যাভারেজে 100 বার তার নিজের, মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে 100 বার বায়ু ত্যাগ করে। আর যদি তার শরীর অসুস্থ থাকে তাহলে এটা কখনো কখনো 300, 400, 500 এই পর্যায়ে চলে যায়। তো একটা মানুষ যে প্রতিদিন কত কেজি বায়ু ত্যাগ করে, কত কেজি কার্বন ত্যাগ করে, এটা কল্পনা করলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। এখন এটা কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধ করবেন তার 3-0 অনুযায়ী, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। আমার যদি কখনো সুযোগ হতো আমি ওনাকে এই বিষয়টা প্রশ্ন করতাম। তো যাই হোক, তার 3-0 থিওরি সারা দুনিয়াতে খুবই জনপ্রিয়। বাংলাদেশে এই 3টা শূন্যর একটা শূন্য এখন পর্যন্ত বাস্তবে রূপ লাভ করা তো দূরের কথা, এই 3টি শূন্য মূলত বাংলাদেশে ওনার যে সফলতা, সেই সফলতাকে রীতিমতো ঘোড়ার ডিমের পর্যায়ে পৌঁছে দিয়েছে।
এখন জামাতেরও ৩টি শূন্য রয়েছে দুটো অ্যাঙ্গেলে, মানে তাদের থিওরি বলতে এখানে প্রথম থিওরি হলো তারা শাসন ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। দ্বিতীয়ত হলো তারা সৎ লোকের শাসন চায়। তাদের দৃষ্টিতে শাসন কর্মে যারা নিয়োজিত হবে তারা সবাই সৎ হবেন। আর ৩ নম্বর হলো ইনসাফ ভিত্তিক দাড়িপাল্লা। সেই দাড়িপাল্লাটা জাস্ট একটা উদাহরণ বলি যে একজন মেথর, এই সমাজে একজন মেথরের যে মূল্য থাকবে, অধিকার থাকবে, ক্ষমতা থাকবে, একজন জামাতের আমির যিনি হবেন, আমিরুল মুমিনিন, তার ক্ষমতা সেম থাকবে। এখন আপনি গিয়ে একটু দেখেন তো যে তারা এই যে জামাতের আমিরের বাসভবন এয়ার কন্ডিশন রয়েছে, আর যে কোনো একটা ইউনিয়ন জামাতের আমিরের বাসায় এয়ার কন্ডিশন আছে কি না। তাহলে এই ইনসাফের যে বিষয়টি, সেই ইনসাফের বিষয়টি যেভাবে আমরা গল্প শুনে আসছি হযরত উমরের, হযরত আলীর এবং যাকে বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের, এবং তাদের সেই ইনসাফটা এমন পর্যায়ে ছিল যে তারা কেবলমাত্র নিজেরা নয়, তাদের যারা সঙ্গী সাথী তাদের মধ্যে তাদের সেই চরিত্রটা এভাবে ফুটে এসেছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা বন্ধু ছিলেন বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ যারা বন্ধু ছিলেন, মোরাললেস তাদের চরিত্র, আচার আচরণ, চালচলন একই প্রকৃতির ছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা জামাত করেন, তো সেই জামাতের যারা বিভিন্ন সময় বরপুত্র, সেই বরপুত্রদের যে চরিত্র, সেই চরিত্র আপনি 1971-এ, 1972-এ, 2025-এ আপনি তাদের সেই বরপুত্রদের চরিত্র দেখলে বুঝতে পারবেন যে তারা যে ইনসাফ চাচ্ছে সেই ইনসাফের বাস্তবতা কতটুকু আছে। এগুলো হলো তাদের থিওরিটিক্যাল বিষয়। প্র্যাকটিক্যাল যে রাজনীতি, সেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে আমরা গত কয়েক বছর যাবৎ যেটা দেখে আসছি সেটা হলো গত 15 বছর ধরে নয়, ঠিক এটা 2001 সন থেকে যদি এই পর্যন্ত ধরেন 25 বছরে তাদের যে রাজনীতি, এটা মোরাললেস গুপ্ত রাজনীতি, গোপনে। তাদের বেশিরভাগ কর্মকাণ্ড গোপন। তারা কি পড়ে, মানে কি ধরনের বই পুস্তক অধ্যয়ন করে, তাদের থিওলজি কি, তারপর তাদের উদ্দেশ্য কি, তাদের যে রাজনৈতিক কর্মসূচি, নেতা নির্বাচন, নেতা সিলেকশন এবং প্রতিটা নেতার যে দায়িত্ব এবং কর্তব্য, এটা গোপন। এর যে গত 25 বছর যাবৎ যদি গোপন বলে ভুল হবে, জামাত বাংলাদেশে যখন থেকে বিতর্কিত হয়ে আসছে সেটা হল 1971 সন থেকে, ঠিক সেই মুহূর্ত থেকে তারা গোপন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে থেকে কারা কোন ক্যাটাগরিতে আলবদরের সদস্য হলো, তাদের মধ্যে থেকে কারা কোন ক্যাটাগরিতে রাজাকার হলো আর শামস হলো, তারপরে শান্তি বাহিনী গঠন করতে গিয়ে মুসলিম লীগের সঙ্গে তাদের কিভাবে কোঅপারেশন হলো, আপনি এই দলিল, এই দস্তাবেজ আপনি এখন পর্যন্ত জামাতের কোনো অফিস থেকে কেউ খুঁজে পায়নি। এই হলো তাদের গোপন কর্মকাণ্ড। তারা সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে গোপনের সম্পর্ক স্থাপন করা, অনেকটা হিজবুত তাহরির মতো। বাংলাদেশে হিজবুত তাহরির একেবারে 100% একটা গোপন সংস্থা। এটা এত গোপন যে তারা তাদের যে আমির, বাংলাদেশের আমির, তাদের নাম প্রকাশ করে না, এমনকি ওই দলের হাতে গোনা 2-1 লোক ছাড়া। হিজবুত তাহরির বাংলাদেশের প্রধানকে, সারা দুনিয়ার প্রধানকে, এটা কেউ জানে না। তো সেদিক থেকে জামাত অনেক ফরওয়ার্ড। তারা তাদের আমিরের নাম বা যাকে বলা হয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম তারা প্রকাশ করে, কিন্তু সত্যিকার অর্থে তাদের এই যে নেতা সিলেকশনগুলো কিভাবে হচ্ছে, কে ফ্রন্টিয়ার লাইনে চলে আসছে, এই গত 18 মাসে আমরা কিছু কিছু দৃশ্য দেখতে পেয়েছি এবং এটা রীতিমতো পিলে চমকানো। হঠাৎ সেই বিএনপির মধ্য থেকে একজন বের হয়ে এলো, বললো আমি জামাত। আওয়ামী লীগের মধ্য থেকে বের হয়ে এলো, ছাত্রলীগের মধ্য থেকে বের হয়ে এলো, এইরকম নানা জায়গা থেকে এই যে জামাতে যারা লোকজন বের হয়ে এলো, এখন সবাই ভয় পাচ্ছে যে আরও
কোন জায়গা থেকে কে কিভাবে বের হয়ে আসে। তো এই যে তাদের যে প্র্যাকটিক্যাল যে কর্মকাণ্ড, এর মধ্যে ১ নম্বর যদি আপনি পলিসি বলেন, জিরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সেগুলো তাদের গুপ্ত কর্মকাণ্ড। ২ নম্বরে যেটা হলো যে তারা কি করতে চায় সেটা তারা বুঝাবে না, আপনি বুঝতে পারবেন না, তাদেরকে রিড করতে পারবেন না। তারা হাসবেন এমনভাবে, মানে আপনার চোখ টিপ মারবেন এমনভাবে, আপনি তাদেরকে কোনো অবস্থাতে আন্দাজ করতে পারবেন না। গত কয়েক মাসে আপনি দেখুন যে পিয়ার পদ্ধতি নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে তারা কী ভাবে প্রত্যেকটা দলকে রীতিমতো ব্যাঙ বানিয়ে ফেলেছে। এমনভাবে কথাবার্তা বলেছে যে তাদের প্রতিপক্ষরা রীতিমতো লম্ফঝম্প করেছে এবং সমস্ত শক্তি ক্ষয় করে, ব্যাঙের মতো লাফ দিয়ে সমস্ত শক্তি ক্ষয় করে যখন একেবারে চুপচাপ বসে পড়েছে, অমনি জামাত গিয়ে গোল দিয়ে বসেছে। তো এই যে তাদের দ্বিতীয় যে থিওরি বা দ্বিতীয় যে শূন্য, সেটি হলো আপনি তাদেরকে বুঝতে পারবেন না। ৩ নম্বরে যে জিনিসটা হলো সেটা যে তাদের কানেক্টিভিটি এবং তাদের ডেন্ট অ্যান্ড বেন্ড, মানে যত কিছু হোক না কেন, আঘাত আপনি করেন না কেন, তারা রেসপন্ড করবে না অন্য সবার মতো। বিএনপি বা আওয়ামী লীগ যেভাবে রেসপন্ড করে, তারা সেভাবে রেসপন্ড করে না। তাদের বিরাট বট বাহিনী আছে, সেই বট বাহিনী গালাগাল দেবে আপনাকে। তারপরে শেষে তাদের কিছু ভাড়া করা ইউটিউবার আছে, তারা গালাগাল করবে। তাদের রিক্রুটেড বিভিন্ন এজেন্ট রয়েছে যারা বিভিন্ন পদ পদবিতে বসে আছে। কাউকে কাউকে আমরা চিনি, বেশিরভাগ লোককে আমরা চিনি না। হয়তো আমরা মনে করি এই লোকটা বিএনপি করে, এই লোকটা আওয়ামী লীগ করে, কিন্তু তলে তলে আসলে জামাত করে। এই যে তাদের যে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে 3-0 থিওরি, আর তাদের যে পরিকল্পনার ক্ষেত্রে 3টি শূন্য, এই মোট 6টি শূন্য, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট 9টি শূন্য, 3টি শূন্য, সব মিলিয়ে 9-0। এখন এই 9-0-র কবলে পড়ে বা এই 9-0-র পরিচালনায় বাংলাদেশ আসলে কোন জায়গা থেকে গিয়ে পৌঁছবে, এটা আমরা এখনও বলতে পারছি না। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।